হৃদয়ের মায়াজাল পর্ব ৯। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলস্থুল পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না। যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়ার হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুইও খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জেদ্দি মায়া সেই সব শুনতে নারাজ। রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, বাড়ির সবার জন্য মন পুড়েছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ের এমন যুক্তিহীন কারণটা কারোর কাছে প্রযোজ্য নয় বলেই উপস্থিত সবাই বিরক্ত মায়ের উপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না, শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সেই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ের হুলস্থুল কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো। মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ের কান্না আরো বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ের হাতে ফোনটা দে। জুইও তাই করলো। এক প্রকার জোর করে মায়ের হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়েই বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইলো। আরিফ মায়ের কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে। তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায়, তাহলে বাবা মায়ের আরো টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে টেনশনে মায়ের বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়ের কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ের মনে ধরতেই মায়ের কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরলো। ধীরে ধীরে মাথা নাড়িয়ে বোঝালো মায়ের ভীষণ কষ্ট লাগবে। আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যে ফিরবে, তখন মায়ের ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে। এখন কান্নাকাটি না করতে। মায়ের কান্না কমে আসলে উত্তর করলো, সত্যি তো ট্রান্সফার করাবে আমাকে, পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না, আগে ভাইকে চট্টগ্রামে আসতে দিয়ে তারপর ট্রান্সফার করাবো। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ের কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা আচ্ছা ভাই, রাখছি, তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখ মুখের অবস্থা কি করছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। যা আগে গিয়ে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, সারা রাত জার্নি করেছিস, খেয়ে দিয়ে একটু ঘুমাবি, কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোন দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানুর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটলো রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ের কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইলো। মায়া ড্রয়িং রুম থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ের পিছন পিছন জুইও গেল। মায়া রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতেই জুইয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ের গালের অবস্থা দেখেই আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো, একটার পর একটা। মায়ের গাল দেখে জুই চট করেই বুঝে ফেললো কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমন ভাবে মারলো জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুই ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটা অপছন্দ হলো না জুইয়ের। সেজন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের উপর। রাগের মাথায় ছুট এটা সেটা বলে হৃদকে গালমন্দ করলো। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমন ভাবে মারলো সেটা।
সেদিনকার মতন জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালের নাস্তা করে চলে গিয়েছিল, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারোর চোখে পড়লো না হৃদের থাপ্পড়ের বিষয়টি। আর না মায়া কাউকে জানালো হৃদকে মেরেছে সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুই জানতো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনের কারোর সঙ্গেই দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্ত মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ের মনে হলো হৃদ যেন মায়ের অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 4:15। তীব্র অনীহা নিয়েই বসলো মায়া রিকশায়। সকাল 4:15 না 8:15, বাংলা ইংলিশ হয়তো মিলাইয়া লিখছে, 4:15-তে কে কলেজে যায়? এখানে হয়তো 8:15 হবে, ভুল লিখছে, আমি সংশোধন করে নিলাম। সকাল 8:15। তীব্র অনীহা নিয়েই রিকশায় চড়ে বসলো মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুইয়ের জোরাজুরিতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুইয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারলো না। বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়েই মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে 15 মিনিট, আর রিকশায় করে গেলে 5-7 মিনিটের মতন লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের উপর বইপত্রের ব্যাগটা চেপে ধরে থ মেরে বসে থাকলো। রিকশা চললো আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বোলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশার হুক তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়লো, চোখ হিচে বন্ধ করে কারোর ভয়ে। আর মনে মনে আল্লাহ নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ের মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ের চলন্ত রিকশা হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করলো হয়তো ও কলেজে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করিয়ে আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটলো সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যে আকস্মিক মায়ের কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের? কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতেই মায়া ভয়ার্ত হয়, চোখ মুখ হিচে বন্ধ করে নেয়, নত মস্তিষ্কে পেছনে ফিরেই মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ের কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরি করলাম না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, যাবো আমি। মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ের ব্যাগে। হৃদ ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম। তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি, তারপর। আচ্ছা, আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পিছনে বাজে কথা বলেন, ঘটনাটা কি সত্যি? হৃদের পরপর আচরণের মায়ের ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পিছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতা আমি হৃদের সাথে মায়ের, তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরো বলবো। আপনি আসলে একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ের তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ের ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ের 2 হাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো, দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই। আমার এলাকায় থেকে আমার নামেই বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকার বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে কথা বলা আজই বের করছি। দে বন্দুক দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটলো আসিফ।
চোখের পলকে গাড়ির ডেস্ক থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে ওঠে, মায়ের দিকে তাকালেও হৃদ বিরক্তির চোখে আশেপাশে তাকায়। সকাল হওয়ায় আশেপাশের মানুষজন বেশ আছে। মায়া এমন মরা কান্নায় রাস্তায় সিনক্রেট মায়ের এমন মরার কান্নায় রাস্তায় সিনক্রেট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ের উদ্দেশ্যে। এই মেয়ে, চুপ চুপ, মরার কান্না করছো কেন? আমি কি কিছু করেছি? হ্যাঁ, চোখে এত পানি আসে কোত্থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব কয়টা গুলি তোমার পেটে চালান করবো এক্ষুনি। চুপ। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে যায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়ে। এই প্রথম কারোর হাতে বাস্তবিক বন্দুক দেখলো মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ের দু হাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে, সেই সবটুকু সাহস ফুস হয়ে যায় মুহূর্তেই হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হতো তার। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে? তেরামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়ের হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল, এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতেই হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানোর বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার? আমার বংশে যে সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছো, আমি জগৎবাসীর সবার জন্য ভাইয়া হলেও তোমার জন্য নয়। এই আসিফ, তুই বলতো ওকে। মায়াকে উদ্দেশ্য করে দেখিয়ে বলল, আমার বোনের মতো দেখতে লাগে? হ্যাঁ। আসিফ যেন সর্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হাইট, ওয়েট, কালার কোনো কিছুই মিলে না। ওনাকে তো আমাদের ভাবির মতো লাগে। আসিফের আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আরেকটু হলে আবেগে আসিফ সবকিছু ফাঁস করে দিত মায়ের সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতন দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ো মহিলা হবে। তাহলে কি বুড়ো মহিলাদের মতন দেখতে সে? মায়ের ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকা যাবে না। এই শব্দটা তোমার জন্য ব্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝলো না হৃদের কথা। হুম, এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয়, সিনিয়রদের জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে ওঠে পানিতে। হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ার কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। পরপর ব্যাগের সবগুলো চেন খুলে ভেতর থেকে মায়ার টিফিনের বক্সটি হাতে নিল। এক হাতে মায়ের বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করার। হৃদ দুই আঙুলের সাহায্যে একটু মুখে দিয়ে মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুইজনের। মায়া মূলত হৃদের দিকে তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল, আমি এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল দিয়ে নিয়ে আসবে, মনে থাকবে। কথা বলতে বলতে হৃদ ফের দুই আঙ্গুলের সাহায্যে পাস্তা মুখে তুলল। মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেটে হৃদের জন্য ছোট চামচ বের করে দিল। মানে ব্যাগ ঘেটে, গেটে লিখছে, ব্যাগ ঘেটে ছোট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চামচটা হাতে নিয়ে বলল, এই খাবার কে রান্না করেছে? তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ।
হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবে। এখন যাও কলেজে। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই। এতটুকু খাবার আমার লাগবে। আউট। যে পিঠা হচ্ছে মায়া ভয় পাই, সেই পিঠাই বানিয়ে নিয়ে আসতে বলছে। ওকে। টিফিন টাইম চলছে। সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠের আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করেছে মায়া। শ্রেয়ার খাতা দেখে লিখে জুইকে দিতে হবে এইগুলা, তাই জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ের উপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করেছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনও কলেজের তাছাড়া মায়া এমনিও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ের না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল হৃদ মায়ের টিফিন বক্স রেখে দিয়েছে, এজন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুইজনই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দিবে, এমনটাও প্রমিস করেছিল দুইজন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নাম্বার কারণটা ছিল হৃদের ভয়ে। মায়ের ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে, যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে না যাচ্ছে, ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না, লুকিয়ে চুরিয়ে পালিয়ে বেড়াবে হৃদ হতে। তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করেছিল, কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টার শুরু হয়ে যাবে। আর তখন লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার্স থাকবে। ভাবি, এটা আপনার জন্য ভাই পাঠিয়েছে, নিন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখ পড়ে 10-11 বছরের একটা ছেলে, সুমনকে। ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চিনে। এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারোর খোঁজে এখানে এসেছে। তাই সুমনের ভুল শুধরিয়ে বলল, তুমি মনে হয় অন্য কারোর খোঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না, আর এই পার্সেলও আমার না। মায়ের কথায় তৎক্ষণাৎ নাকচ করলো সুমন। মায়াকে শুধালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এইটা আপনারই। ভাইয়ের মোবাইলে আপনার ছবি আমি দেখেছি। এই স্কুল ড্রেস পরাই ছিলেন আপনি ছবিতে। নিন, এবার এইটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি, সেটাই মায়ার মাথার উপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল। মায়ের ছবি, তাও অন্য কারোর ফোনে, আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না। হাতে গোনা যে কয়েকটা ছবি আছে, তাও সেইগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারোর ফোনে থাকার কথাই না। মায়ের পরিবার নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ের ছবি দিতে যাবে না। মায়া এখনো নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এজন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে, ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি। এজন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবছে। সুমন ছেলেটা আসলেই সহজ সরল। এখন মায়ের দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে মায়াকে তার ভাইয়ের বউ মনে করা। মায়া কারোর ভাবি নয়, তার এই পার্সেলের অধিকারিণীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঢেলে সুমনের দিকে দিতে দিতে মায়া বলে, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না, এবার তুমি যাও, আমি লিখবো। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন। আরে ভাবি, কি বলেন এগুলা? ভাইয়ের মতন সাহসী পোলাই চট্টগ্রাম শহরে 2টা খুঁজা পাইবেন না আপনি। ভাইয়ের সাহসের প্রশংসা তো
ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরা বাংলাদেশ করে, আর আপনি তাদের সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত, ভাইয়ের আব্বা আইছেন, এজন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়েই পাঠাইছে আপনার জন্য, নিন রাখেন। আর এসব কথা বলবেন কিন্তু ভাইয়ের, আর এসব কথা বলবেন কিন্তু তাহলে ভাইয়ের নামে আমি কিন্তু চুপ থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করব আপনার নামে। সুমনের হঠাৎ চেতে ওঠা নাহুচ নাহুচ লিখছে, যাই হোক, নাহুচ ভঙ্গি দেখে মায়ের মনেও আগ্রহ জাগে ভাই নামক মানুষটি কে তা জানতে। এজন্য মায়াও সুমনের ভাইয়ের প্রশংসা করে বলল, তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি, তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ের কথায় ফের শুধালো সুমন, আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইলো মায়া, আচ্ছা তোর সে ভাইটা কে বলতো শুনি। শুনি কি শুনি কে, এই কলেজের সিনিয়র কেউ? মায়ের কথায় সুমন মায়ের দিকে খাবারের পার্সেলটা এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারুম না ভাবি, নিষেধ আছে, ভাইয়ের লোক আমারে বকবো। আপনি এইটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এইটা সবটা শেষ করতে, আমি এখন গেলাম। মায়ার বই খাতার উপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়া পেছন থেকে অধৈর্যের ন্যায় ডাকতে লাগলো সুমনকে, ওই শোন শোন সুমন, এটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিছস বাদর। সুমন শোন, এই সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ের ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়া পিছন ডেকেও লাভ হয়নি, বরং মায়ের ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা হঠাৎ মায়ের চিৎকারের ডাকে বিরক্তির সহিত মায়ের দিকে তাকাতেই চুপ হয়ে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসা থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করলো। চিজি পাস্তার সাথে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও রয়েছে। বিস্মিত মায়া খাবার দেখেই মত বদলায়। বিস্মিত মায়া খাবার দেখেই মত বদলায়। খাবারগুলো দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটলো ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এইগুলো ভাগাভাগি করে খাবে সে। এমনে এখানে এমনই অনেক খাবার আছে, এত খাবার মায়ের পক্ষে একা খাওয়া সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে যেতে মনে মনে আরো একবার ভেবে নিল, অন্য খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দিবে। তাহলে আর মায়ার গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন যদি এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে, তাহলে মায়ার দোষ কি? হ্যাঁ, মায়া কি ইচ্ছে করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ার পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতে আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিব হঠাৎ সাক্ষাৎকার রাকিবের হঠাৎ সাক্ষাৎকারে অস্বস্তিতে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করলো সে। মূলত রাকিব কলেজের এদিকটায় বসা ছিল। মায়াকে কলেজ থেকে বের হতে দেখে এগিয়ে আসলো। মায়ার সাথে কুশল বিনিময় করলো। জুইকে না দেখে জানতে চাইলো জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের হাত চাঁদে আকাশের সরি জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দিবে সে। মায়া নাকচ করলো। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ের কাছে অনুরোধ করলো। মায়া রাজি হলো, কিন্তু রাকিবের সঙ্গে এক রিক্সা করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিক্সা করে যাবে না। কারণ রাস্তার মোড়ে মায়ার কাজ আছে, কিছু নোট নোট প্রিন্ট করতে হবে, তাই প্রিন্টার বানান প্রিন্ট লিখছে। ওকে ফাইন। মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়ের সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে, কিন্তু মায়ের ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ের সঙ্গে যাবে বলে।
শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতেও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিক্সা ধরে যেতে হয়। মায়া নাদিয়াও চলে গেল মায়াকে একা করে। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলায় মায়ার সাথে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখা যায় রাকিবের কথায়। মায়ার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফুটে মুখে। নিশ্চুপ মায়া অস্বস্তিতে পড়ে রাকিবের কথায় হু হ্যাঁ উত্তর করছে শুধু। রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে আবারও দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রাকিবের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা পড়ার ভয়ে। মূলত রাস্তার ওপাশে হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশে অনেক মানুষের ভিড়ও রয়েছে। হয়তো ইলেকশনের সেমিনার, তার জন্য এই ভিড়। মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিসারে কেটে পড়বে নিজেকে আড়াল করে। মায়ের এই ধারণাটা ভুল প্রমাণ করে। আমি যে কেন এই বইটা পড়তে গেছিলাম আমি জানি না। যাই হোক, এত বানান ভুল ক্লাস 2 এর বাচ্চাও করে না। আমি ছোট করতেছি না কাউকে, বাট মাঝে মাঝে না খুব রাগ লাগে পড়তে গেলে। আমিও তো চাই ভালোভাবে পড়তে, কিন্তু আটকে যাওয়া ব্যাপারটা আমি নিতে পারতেছি না এই পড়ার মানে বানান ভুলের জন্য। হ্যাঁ, হয়তো ইলেকশন সেমিনার, তার জন্য এই ভিড়। মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিসারে কেটে পড়বে নিজেকে আড়াল করে। মায়ার এই ধারণাটা ভুল প্রমাণ করে হৃদ হঠাৎই শান্ত চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার এপাশে মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নিল রাকিবের পেছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে, মূলত হৃদ মায়ার কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া, তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখন কেন এই কলেজের রাস্তায় তাকে দেখা যায়। কেন এই লোকের কি বাড়িঘর নেই? নিজের বাড়িঘর ফেলে কেন সে রাস্তায় পড়ে থাকে সেটাই বোঝে না মায়া। সেদিনকার মতন মায়ের সাথে হৃদের আর দেখা হয়নি। মায়া বিকেলে যখন কোচিং এ গেল তখনও না, তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও ওই কোচিং এই পড়ায়, তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে আর না বিকালে গোটা দিনটাই হৃদের সাথে মায়ের দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশি হয়েছিল, মনে 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 খুশি হয়েছিল, আর মনে করছিল হৃদ আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফেরার আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়ার নিজের কল্পনা জল্পনায় খুব বেশি খুশি হলো। কিন্তু মায়ার সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির পরদিন সকালবেলা। যখন মায়া কলেজে যাচ্ছিল তখন মায়া সবে একা রিকশায় করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়ার রিকশা হঠাৎই থেমে মায়া ঝুঁকে পড়তে নিলে রিকশার হুক চেপে ধরে নিজেকে বাঁচায় পড়ার থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ের হাত চেপে ধরলো শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ার হাতে। মায়া ঝুঁকে পড়ে রিকশা থেকে নামে কারোর টানাটানিতে। মায়া রিকশা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ায়, আরে আরে, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আপনি। আগমনী লোকটা পেছনের পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটার হাত ছেড়ে নিজেকে বাঁচাতে টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতেই ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখেই আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার বুঝতে বাকি রইল না কে মায়াকে এমন ছিনতাইকারীর মতন টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখেই ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল। তবে হৃদের ভয়ে কেঁদে উঠলো তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফকে রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরালো বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয়ে সিটিয়ে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনই রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে, তারপর বস্তা ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন ছিনতাই করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ।
নিজের মরার চিন্তা করতেই মায়ার কান্নার বেগ আরো বাড়ে। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া, এজন্য জুইয়ের জন্য মায়া লাগছে। মায়া যদি জানতো ওর আজ শেষ দিন, তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নামলো আরিফ। পেছনে দুই বোন বসা, মায়া আর জুই। সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পেছনে আসতেই সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পেছনে দাঁড়িয়ে একটু পেছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড়া করালো সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নোয়ালো সিএনজির ভেতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল, তখনই কোথায় থেকে 3-4 জন ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পেয়ে লাকেজে রেখে আরিফ পেছনে ফিরতেই দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চিনে ওদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে। এমনকি মায়ের কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো বখাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে এরা। রাজনীতি করে না, কিন্তু ভালো ছেলের কাতারে পড়ে। আরিফ সে এলাকায় থাকে, আরিফ যে এলাকায় থাকে সেই এলাকারই ছোট ভাইয়েরা। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি। তা তোমাদের কি খবর? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু, মূলত সেই সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটি সরল হেসে ভদ্রতা দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল, এই তো ভাই, ঢাকা যাচ্ছিলাম। হৃদ ভাইয়ের পরিবার ঢাকায় আছেন, ওনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরকেও যেতে দাওয়াত করেছেন। সেখানেই যাব আমরা ট্রেনে করে। তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে, তাই এগিয়ে আসলাম আর কি। দিন ব্যাগগুলো আমাদের দিন আরিফ ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই শফিক, ব্যাগগুলা বের করতো গাড়ি থেকে তোরা। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলাও তাই করলো। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলোর সঙ্গে বেশ সখ্যতা দেখিয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাইরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না যখন মায়া বা জুই থাকে, বোনদের সেফটির কথা ভাবে তাই। তাহলে এখন কেন অপরিচিত ছেলেগুলোর থেকে সাহায্য নিচ্ছে সেটা মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে থেকে হাঁটলো। অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইল দেখিয়ে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে। ততক্ষণে জয়ী ফুলবানু বেগমকে ধরে এগিয়ে নিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পেছনে, হাতে ছোটখাটো কাপড়ের ব্যাগ, কাঁধের একপাশে ঝুলছে মেয়েলি ছোট ব্যাগ। সেথায় ফোনের শব্দ আসলে বেখেয়ালি মায়া হাঁটা থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তপু নামক ছেলেটি। আর সে ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি আগে কোথাও বসেন, তারপর ফোন রিসিভ করবেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। তপুর ভদ্র ভাষার ছোট করে ভাবি ডাকায় বিস্ফোরণে ঘাড় ঘুরিয়ে তাকালো মায়া। মায়ের সাথে সাথে সামনে থেকে জুইও তাকালো ফুলবানু বেগমের হাত ধরে চেয়ারে বসতে বসতে। তপুকে ছোট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনেছে জুই, মূলত এজন্যই জুই চমকিত। কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই। বিস্ফোরণে মায়া কিছু বলবে, তখনই শফিক নামক ছেলেটি প্ল্যাটফর্মের চেয়ারের পাশে ব্যাগগুলো রাখতে রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে তপুর ন্যায় সেম ভদ্রতা দেখিয়ে ছোট গলায় বলল, ভাবি আপনি এই চেয়ারটাতেই বসুন, এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা আছি আশেপাশে, আপনি বসুন প্লিজ। বিস্ফোরণের মায়া হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায় মায়ের সাথে এমন হয়, চেনা নেই জানা নেই ইয়া দামড়া দামড়া বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, আহা, দেখলেই মনটা জুড়িয়ে যায় মায়ার। অথচ কে কার বউ সেটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি। কিন্তু এই জাতির জাতিগত ভাইটাকে আজও মায়া জানতে পারেনি।
মায়া তো বিবাহিত। মায়ার একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সেও কারোর ভাবি হয়। কিন্তু যেখানে মায়ার গোটা স্বামীটারই খবর নেই, খোঁজ নেই, সেখানে মায়া এই জাতির ভাবি হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, সে কে, কাকে জড়িয়ে মায়াকে এত এত ভাবি ডাকা হয়, সে কে, তাহলে সবাই একটাই উত্তর দিবে, আমাদের ভাই, ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটাকে? তাদের উত্তর, আপনার স্বামী, ভাবি। থমথমে খেয়ে মায়া এর বেশি প্রশ্ন প্রশ্ন কাউকে করতে পারে না, কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে যায়। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ার সম্মুখ থেকে। হতাশায় মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে। এদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেতে মাথার কপালে জুটছে। এজন্য শান্তিতে ফ্রেন্ডের সাথে কোচিং এর পরে কোথাও আড্ডাও দিতে পারি না জ্বালায়। মায়া আজকাল রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকাওয়ালা মামার ফুচকাও খেতে পারে না। যদি মামা খাওয়ার জন্য যদি মায়া খাওয়ার জন্য যায়, তাহলে দেখা যাবে কোথাও থেকে কেউ না কেউ সেখানে চলেই আসবে। একদম অপরিচিত মুখ মায়ার কাছে তারা, অথচ মায়ের সাথে তারা এত নম্রতা ভদ্রতার সহিত বিনয়ী কথা বলবে, যেন মায়া খুব বড় ধরনের সম্মানিত ব্যক্তি হয় তাদের। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দিবে, তারপর বিনয়ের সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি এই রাস্তাঘাট ভালো না, ভাইয়ের নিষেধ আছে আপনি যাতে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা না করেন, তাতে দুষ্টু ছেলেদের উৎপাত বেশি থাকে। আপনি বাসায় চলে যান ভাবি, আমরা আপনার ফুচকা প্যাক করে বাসায় দিয়ে আসবো, আপনি বাসায় চলে যান। তারপর তারপর সত্যি দেখা যায় মায়ার বাসায় সেদিন সন্ধ্যায় ফুচকার বড় বড় প্যাক নিয়ে দিয়ে যায় কেউ না কেউ দারোয়ান চাচাকে দিয়ে যায় কেউ দিয়ে যায় কেউ না কেউ দারোয়ান চাচাকে দিয়ে তারা দারোয়ান চাচার কাছে দিয়ে যায়, যদি উল্টাপাল্টা হয়ে গেছে লেখাগুলা। মায়া যতক্ষণ পর্যন্ত ফুচকাওয়ালা মামার থেকে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ওই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে থাকবে আর মায়াকে বিনয় করে বলবে মায়া যাতে বাসায় চলে আসে সেটা নিয়ে। এত বড় বড় দামড়া ছেলেদের ভাবি ভাবি অনুরোধ করাটা দৃষ্টিকটু লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেখান থেকে। আর এই সবকিছুর প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে জুই। আজকাল মায়ার সাথে সাথে জুইও অচেনা জাতির ভাইকে নিয়ে অতিষ্ঠ। তবে এতদিন মায়া এই বিষয়টি নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল, এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না চট্টগ্রামে। কিন্তু এই জাত কিন্তু এই জাতির ভাইয়েরও বিষয়টাও ধামাচাপা পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো, তখনই মায়া তাক করলো এই ভেবে যে এই জাতিগত ভাই নিশ্চয়ই মায়ার বাসায় খোঁজ খবর রাখবে। আরিফকে পূর্ব থেকে চিনে, এমন মনে হচ্ছে মায়ার। এবার মায়ার নিজ বাড়িতে চলে গেলে যদি জাতির ভাই লোকটা মায়ার জন্য সেখানে যায় তখন কি হবে? চমকিত ধমকের ন্যায় ফের তপু নামক ছেলেটি মৃদু ডাকে। মাথায় এক পলক তপু দিকে তাকিয়ে বলল, শফিক। শফিক নামক ছেলেটি দেখানো শফিক নামক ছেলেটিকে দেখালো চেয়ারে। মায়া এক পলক তপুর দিকে তাকিয়ে বসলো শফিক নামক ছেলেটির দেখানো চেয়ারে। জুই তখনও মায়ার দিকে অবাক করা নজরে চেয়ে। মায়ার ভীতিকর দৃষ্টি তুলতে মায়া ভীতিকর দৃষ্টি তুলতেই চোখ মিলল দুজনের। মায়ার চোখের ভয়টা যেন মুহূর্তেই পড়ে ফেললো জুই। মায়ার সাথে সাথে জুইয়ের মনেও ভাবির আশঙ্কা দেখা দিল, এই ভেবে যে মায়াকে ভাবি ডাকটা শব্দ করা কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায়, তাহলে বিপদে পড়ে যাবে দুইজন। বড়সড় বসা মায়ার সাথে জুইও চুপসে গেল ভয়ে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো যাতে আরিফ আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর কথা। ভাবি ডাকা ছেলে মনে মনে আল্লাহর কাছে দোয়া
করলো যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকটা। দেখতে দেখতে জুয়ের দোয়াই কবুল হলো। পুরো ট্রেনের জার্নিতে ছেলেগুলো কেউই মায়াকে আর ভাবি ডাকলো না। দেখতে দেখতে জুয়ের দোয়াই কবুল হয়ে হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলোর কেউ মায়াকে আর ভাবি ডাকলো না আরিফ বা ফুলবানু বেগমের সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিল, মায়াকে খেয়াল রেখেছে। ট্রেন ট্রেন আশুগঞ্জ থামায় তাড়াহুড়ো করে 2 মিনিটে সব ব্যাগ আর লাগেজ নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে আরিফ থেকে বিদায় নিয়ে ট্রেন বিদায় দিয়ে ট্রেন উঠতে উঠতে অপু আরিফের চোখের আড়ালে যেতে 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 মায়াকে বলল, আমি ভাবি আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি, ইনশাল্লাহ। আসি ভাবি, আমরা কিন্তু ভাইয়ের আচ্ছা সরি, আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি, ইনশাল্লাহ। বিয়ে? কেন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল? মায়ার বোনের বিয়েতে তো ওদের দাওয়াত করেনি আরিফ। তাহলে কোন ভাইয়ের পক্ষ হতে কার বিয়েতে থাকবে ওরা? উফ, অস্বস্তিতে মায়া ফের ডিপ্রেশনে চলে যাচ্ছে। যন্ত্রণায় পড়ছে হাত পা ছড়িয়ে স্টেশনে কাঁদতে। যন্ত্রণায় পারছে না হাত পা ছড়িয়ে স্টেশনে কাঁদতে। যাকে পাওয়ার তার সন্ধান খুঁজে পাচ্ছে না মায়া, অথচ মায়ের জীবনে একটার পর একটা একটু কি শো করে। যাই হোক, অথচ মায়ের জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, থামাথামির নামে নিচ্ছে না। প্রথমে হৃদ খান, আর এখন অচেনা জাতির ভাই। হৃদ খান তো দেশের বাইরে চলে গেল আজ প্রায় 1 মাস। এই ফাঁকে মায়াও বাড়ি থেকে চলে এসেছে। জীবনে কখনো হৃদ খানের সাথে দেখা হবে না এটাও নিশ্চিত। হৃদ খানকে নিয়ে ঝামেলা মুক্ত। কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? লোকটাকে তো সুবিধার মনে হচ্ছে না। মানুষ সব জায়গায় সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ার বাড়ি অব্দি যদি চলে আসে, তখন কি করবে মায়া? মায়ার রাগী বাবা এসব শুনলে মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। ডিপ্রেশনে মায়ার ডিপ্রেশনে মায়ের এলোমেলো চিন্তায় হঠাৎই ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠলো সেখানেই। মায়ের হঠাৎ কান্নায় ব্যস্ত প্ল্যাটফর্মে মানুষের অনেকের দৃষ্টিকটু হলো সে। জুই, আরিফ, ফুলবানু লাগেজে ছেড়ে মায়াকে ধরলো। চিন্তিত গলায় তিনজনই মায়াকে শুধালো, কি হয়েছে জানতে চেয়ে। মায়া কিছুই বলে না, শুধু অজানা ভয়ে ফুপালো। চিন্তিত আরিফ মায়ার কাঁধ চেপে নিজের কাছে টানলো। বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিলে একটা সময় শান্ত হয়। তবে কা- তীব্র কোলাহলের গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তিতে সূক্ষ্ম ভাঁজের ললাট বটে, আসলে চোখের মেলা তাকাতে উম, আসলে চোখ মেলা তাকাতে চেয়েও চেয়ে কি পলক ঝাপটালো মায়া, লেগছে পকল। যাই হোক, ঘুমের রেশ পুরোপুরি কাটতে না পেরে চোখ জ্বলে উঠলো তখনই। বিরক্তিতে মায়া উপর হয়ে আছে বালিশে মুখ গুজে। পাশে হয়তো জুই ঘুমের মধ্যে আছে ভাবলো মায়া। তাই হাতড়ে জুইয়ের পাশটা চেক করতেই খালি জায়গা পেয়ে মুখ তুলে তখনই চাইলো পিটপিট করে। আশ্চর্য, জুই বিছানাতে নেই। তার মানে জুইও উঠে গেছে এতক্ষণে। শুধু কি মায়াই এত বেলা অবধি ঘুমাচ্ছিল পড়ে পড়ে? এমন তো হওয়ার কথা নয়। মায়া বাড়িতে আসলে সবার আগে মায়ার রাগী বাবা ঘুম থেকে তুলে সবাইকে ডাকে নামাজের জন্য, অথচ আজ কেউ ডাকলো না মায়াকে ঘুমানোর জন্য। মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়ের মন সন্তুষ্টি হলো না। বাইরের গুঞ্জনে মনে হচ্ছে বাসার ঝামেলা চলছে বড়সড়। কি নিয়ে এত সবার কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়া।
বিরক্তিতে মায়া বিছানা ছেড়ে উঠে বসলো। রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে প্রায় রাত 9টা নাগাদ হয়েছিল। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত 12টার ঊর্ধ্বে চলে যায়। মায়ার রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রাতে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরো হয়নি মায়ার। আরো একটু ঘুমোতে পারলে ভালোই হতো, কিন্তু যেহেতু বাসার সবাই উঠে গেছে তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়েছে। মায়াকে বিছানা ছাড়ার দরকার। বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়া হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনের আলো জ্বালাতে মায়ার চোখ কপালে উঠল ভোর 4:45 দেখে। মায়া ভাবলো ফোনের টাইম ঠিক নেই হয়তো, তাই ঘাড় ঘুরিয়ে জানালা ধরে বাইরের পরিবেশটা দেখতে চাইলো। কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অব্দি যাওয়া সম্ভব হলো না। বিরক্তিতে মায়া গায়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাহিরের ঘর থেকে বাইরের ঘর থেকে ভেসে আসার গুঞ্জনের শব্দ ধরে সেদিকে হাঁটলো। পা থামালো পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হিচকি তোলা কান্দন দেখে। চোখে ঘুম পলক ঝাপটাতেই গায়েব হলো মায়ার। বাসার বাস বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো জুই আর নিজের বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো জুই আর নিজের মা চাচাকে বড় বোন মুক্তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে, হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা। কিন্তু কি নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝলো না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারা আমাবস্যার ঘোর অন্ধকার লেপ্টে। থমথমে পরিবেশে বাবা চাচা দুইজনই সোফায় বসায় মত্ত ছিল। বিষণ্ণতা প্রত্যেকের চেহারায় দৃশ্যমান। পরিবারের হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে কিনা সেই সাহসটাও পাচ্ছে না এক একজনের চিন্তিত মুখ দেখে। জড়সড় মায়া শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে। তখনই আরিফকে দেখলো সকলের চিন্তার অবসান ঘটিয়ে বসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তিত মুখে মুখ খুলল মায়ার মা রেহেনা বেগম। ওনারা চলে গেছে আরিফ? সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর করলো আরিফ। হুম। অধৈর্যের ন্যায় ফের শুধালো রেহেনা বেগম আরিফকে। আর কিছু বলেছিল ওনারা? কোনো আবদার? আর কিছু বলেনি মা, ওনাদের আগের কথাই রইলো। তবে ফাহাদের নানা নানুমাকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে ওনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ ওনারা। ফাহাদ আর মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বারবার দুঃখ প্রকাশ করছিল। বেশ অনুতপ্ত ওনারা মা। আর এই জন্য মূলত ফাহাদকে নিয়ে এই মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসেন ওনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝেই তপ্ত গলা স্ফোরণ কাটে জুইয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, ওনাদের দুঃখ প্রকাশ দিয়ে আমরা কি করব? একেবারে একেবারে জায়গায় দুইবার বিয়েটা পেছানো হচ্ছে, তাও ওনাদের জন্য। আমরা কি সমাজে নিয়ে চলি না? সমাজের মানুষকে কি জবাব দিব? দুইবার করে বিয়ের কার্ড চাপানো হয়েছে। সমাজের মানুষকে আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন আবার যদি সবাইকে গিয়ে বলি আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না, আমাদের মেয়ের বিয়ে আবারও পেছানো হয়েছে, দাওয়াত ক্যান্সেল, এসব গিয়ে বললে মান সম্মান থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব। ওনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করা ওনাদের ছেলের বিয়ে। আমরা কি ওনাদের পায়ে পড়ে আছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দিব না এমন বাড়িতে মেয়ে বিয়ে। আমরা আমাদের মেয়ের জন্য এর থেকেও ভালো ছেলের কাছে বিয়ে দিব। তুই ফোন করে ওনাদের না করে দে, আমরা মেয়ে বিয়ে দিব না। বড় ভাই আপনি কিছু বলছেন না কেন? চাচার কথায় ডুকরে কেঁদে ওঠে মুক্তা। জামাল সাহেব তখনও রেগে। জুই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে আছে বাবার দিকে। শফিকুল ইসলাম চিন্তিত মুখে বসে। পরিস্থিতির ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয়। বিয়ের কার্ড এই নিয়ে দ্বিতীয়বারের মতন সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে তা দিয়ে। এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্যই মানুষ হাসাহাসি করবে ওনাদের মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতির জটিলতা বুঝতেই চমকে ওঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে, কিন্তু কেন তা এখনো জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে তার পরিবারের লোক এসেছিল মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানিও এসেছিল। আরিফের কথাই তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করেছিল সবাই কিভাবে কি করবে। মায়া ঘুম থেকে লেট ওঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি।
কিন্তু মুক্তার বিয়েটা আবারও কেন পেছানো হয়েছে সেটাই বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহলে মায়ার দ্বিধা কাটালো আরিফ। ছোট বোন মুক্তাকে এক পলক দেখে পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না নিজের পরিবারকে কিছু বলতে পারছে, আর না ফাহাদকে দোষ দিতে পারছে। সব দোষ মুক্তা নিজের ভাগ্যকে দিল। আজ ভাগ্যের জোরে এই অবস্থানে দাঁড়িয়ে মুক্তার টেনশন বাড়িয়ে দিয়ে বাবা সম্মতি জানালো ছোট চাচার কথায়। তিনি বললেন, জামালের কথাটা ফেলে দেওয়ার নয় আরিফ, একবারের জায়গায় দুইবার করে বিয়েটা পেছানোতে সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের উপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না সমাজের সামনে। বিয়ের কার্ডের ৫৬ তারিখেই বিয়ে হবে মুক্তার, তবে অন্য কারোর সাথে। আমরা মেয়ে দিব না বিয়ে। তুমি ফাহাদের পরিবারকে এই কথা জানিয়ে দাও আরিফ। বাবার গম্ভীর মুখের কথায় আতঙ্কিত হয়ে উঠেছিল উপস্থিত সদস্যরা। মায়া ভীত দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধীর ন্যায়। মুক্তার কান্নার বেগ আরো বাড়ে। এবার ফোপানোর থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার। আরিফ পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলেও সমাজ আপনার পেছনে কথা বলবে, আর খারাপ করলেও সমাজ আপনার পেছনেই কথা বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদের পরিবার অন্যায় কোনো আবদার করেনি চাচা। আল্লাহ না করুক আজকে যদি আমার পরিবারের কেউ ফাহাদের বাবার পরিস্থিতিতে থাকতো মৃত্যুর লড়াইয়ে, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম, তারপরে বিয়ে দিতাম। আচ্ছা আপনিই বলুন, আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো, তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। ঠিক তেমনি ফাহাদের পরিবারের হঠাৎ অ্যাক্সিডেন্টে ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনো অসুস্থ। আমি নিজে দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া ওনারা বিয়েটা ভাঙতে চাচ্ছে না, শুধু বলেছে আজকের মধ্যে ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতিতে মুক্তা ফাহাদের বিয়ে দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফাহাদ ও তার পরিবার সিঙ্গাপুর যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। ব্যাস এতটুকুই আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টে আঙ্কেলের বুকের পাঁজরের 4টে হাড় ভেঙে গেছে, সেইগুলোতে রিং বসাতে হবে। এতদিন বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা নিয়েছিল, তবে ভালো হয়ে যাবে ভেবে। কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হয়, সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে এমার্জেন্সিতে। এমত অবস্থায় কারোর পক্ষে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য বিয়ের ডেট পেছানোর জন্য অনুরোধ করেছেন খান পরিবারের সদস্যরা এই মধ্যরাতে নিজে আমাদের বাসায় ছুটে এসে। এতে খারাপ কিছু নেই কাকা। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আঙ্কেল বাইরে যাওয়ার পূর্বেই ছেলের বউকে দেখে যেতে চান বলে এখন আপাতত ঘরোয়াভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। আমার সাথে ফোনেও কথা হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান, তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা কাকা কাউকেই মানবো না। আমি নিজে দাঁড়িয়ে বোনের বিয়ে দিব ফাহাদের সঙ্গে, তাও আজ রাতে। দায়িত্ব যখন নিয়েছি, আজকের মধ্যেই সব আয়োজনের ব্যবস্থা করব আমি। এরপরও যদি আপনাদের কারোর আপত্তি থাকে, তাহলে আমাকে বলুন। আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসা থেকে। তারপরও এই বিয়েটা বন্ধ হচ্ছে না, কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত। আর আমার বিবেক আমাকে এতটা বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে দিলাম। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলেই পরপরে দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে। বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রকাশ করলো আরিফ। চলে যেতে গিয়ে আরিফ ক্রন্দনরত মুক্তার সামনে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বস্তের হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বোঝায় আরিফ আছে ওর পাশে, কিছু হবে না মুক্তার। আরিফ বাইরের দিকে হাঁটলো। হাতে অনেক কাজ। আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে। দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রী, খাবারের আয়োজনের লিস্ট বড়। আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই ঋতু, জুতো নিয়ে আয় তো, সাথে কাজ আছে। ব্যাস, আরিফের এক ডাকি ছিল মায়া আর জুইয়ের জন্য। অন্য হয়ে ছুটে তক্ষুনি আরিফের পিছন পিছন বেরিয়ে গেল। পরিবারের বড়রা কে বা কারা কি বলবে তার অপেক্ষা করলো না কেউ। আরিফ ডেকেছে, ব্যাস যেতেই হবে, তাতেই হলো।
আরিফ ডেকেছে, ব্যাস তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উল্লাসে ছুটে গেল মায়া আরিফের পেছন পেছন। পরিবারের বাকি সদস্যদের মাঝেও আনন্দের উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহানা বেগম তক্ষুনি নিজের ছোট যা রেনু বেগমকে তাড়া দিয়ে বলল, এই রেনু, আয় তো। সরি, এই রেনু আয় তো, রান্নাঘরে আয়, কত কাজ বাকি। হঠাৎ বিয়ের আয়োজন করা কি চারটেখানে কথা নাকি? এই শোন মুক্তা, যা তো তোর নানুমণিকে নিয়ে ঘরে যা তুই। আর শোন, তোর ফুপিদের ফোন লাগিয়ে বল সকাল 7টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকি। এই রেনু, যা তোর ভাই ভাবিদের দাওয়াত করে আয় তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর, আমি নাস্তা রেডি করছি। রেহেনা বেগম সবাইকে তাড়া দিয়ে ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। আজ ওনার কত কাজ, বড় মেয়ের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই ওনার। রেহেনা বেগমের কথায় তৎক্ষণাৎ ছুটল রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেয়ার সময় কই ওনার। বাড়ির বড় মেয়ের বিয়ে, হাতে কত কত কাজ বাকি। তাছাড়া বড় ভাবি বলেছে আগে রেনু বেগমের ভাই ভাবিদের দাওয়াত করতে, তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড় যাকে রান্না করতে সাহায্য করবে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত ওনার দেখার দরকার নেই, দেখতে গেলেই ঝামেলা হবে। তাছাড়া আরিফের একটা কথাও মিছে নয়, অস্বীকার করার দায়ে। থাকুক দুই ভাই নিজেদের রাগ নিয়ে বসে, তিনি তো বাড়ির বড় ছেলের কথা শুনবে। হ্যাঁ, বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাই করলো। দুজনকে যে কেউ পাত্তা দেয়নি বেশ বুঝলো। তবে যদি আরো রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাদিনও যে কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না সেটাও বুঝলো দুই ভাই। এজন্য বিনা বাক্য বয়ে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটতম আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ার পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50-এর ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরাই হলো। বাকি 20 থেকে 25 জনের মতন হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকাল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন। বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তা শ্বশুরকে সিঙ্গাপুরে বিদায় জানিয়ে ফাহাদও যাবে বাবা মার সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশে নানা বাড়িতে খান পরিবারের সঙ্গে। বিয়ে বাড়িতে মেহমানে গিজগিজ করছে পরিবেশ। মায়া এতক্ষণ দিব্যি টই টই করে বেরিয়েছে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামাও পড়েছে। হুট করে বিয়ে ঠিক হওয়ায় মায়ের শপিংও করা হয়নি। সকালে জুইয়ার মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফ এই সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেম দেখতে একটা জামা জুইও পড়েছে আজ। মূলত আরিফ দুজনকে একরকম দেখতে দুটো জামা কিনে দিয়েছিল সকালে। সেই জামা পরেই সারা বাড়িতে টই টই করছে মায়া। আবার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে, মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। মায়ের উৎফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ের আগে কখনো দেখা হয়নি। মুক্তার বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়াকে বেশ কয়েকবার দেখেছিল। সরাসরি আজই প্রথম শালিদুল্লাহ ভাইয়ের পরিচয়ে। কিন্তু সেই পরিচয়ে বিস্ফোরণ ঘটল হৃদের দাদা দাদির উপস্থিতি দেখে। দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকলো শুধু আরাফ খানের দিকে মায়া। আরাফ খান তখনও বড় পিছনে, মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালীবৃন্দ দুলাভাইকে স্বাগত জানিয়ে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে। যেহেতু আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল না, তাই গেট ধরার মাধ্যমও ছিল না। কিন্তু মায়া আরাফ খানকে দেখি তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনলো ফাহাদের নানা ভাই হয় আরাফ খান। মায়ার মোটেও চিনতে ভুল হলো না আরাফ খানকে। এই নিয়ে 2বার দেখা হয়েছে মায়ার আরাফ খানের সাথে। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন ওনাদের বাড়ির মেজবানের দাওয়াতে গিয়েছিল মায়া তখন। তাহলে এই নিয়ে তো 3বার হওয়ার কথা, তাই না? উনি উপরে 2বার কেন লিখলো? দেখছেন, আমি কিন্তু তবদা খাইয়া গেছি ওনার এই ভুল দেখা। ওকে, আচ্ছা আমি আবার ঠিক করে পড়ি। হ্যাঁ, এই নিয়ে
3বার দেখা হয়েছে মায়ার আরাফ খানের সাথে। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন ওনাদের বাড়ির মেজবানের দাওয়াতে গিয়েছিল তখন, আর সর্বশেষ এখানে। মায়ার সর্বনাশ হলো তখন যখন মায়ার ছোট মাথায় আসলো রিদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে রিদ খান মায়ার আত্মীয় হয়ে গেল। সম্পর্ক সম্পর্কে পাতানো বিআই বিআইন। ছি, আর কোনো সম্পর্ক খোঁজ পেল না। সোজা বিআই বিআইন। এই পান্তা মুখের রিদ খান কি হতে হলো? মায়ের জীবনটা বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু রিদ খান, এর মানে রিদ খান অবশ্যই এই বিয়েতেও আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। মায়েরও মুখোমুখি হবে আবারও। উৎফুল্ল মায়ার মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জড়সড় অবস্থায় দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টি ঘোরালো আশেপাশে। না, হৃদকে মায়ের চোখে পড়েনি কোথাও। মনে হয় বিয়েতে আসেনি। মায়া শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা হওয়া সেই 4টে ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কাল মায়াকে ভাবি ভাবি ডাকছিল না স্টেশনে। আজ মায়ার বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সাথে এসেছে এরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা এর মানে কি ছেলেগুলোর আচ্ছা এর মানে কি এই ছেলেগুলো ফাহাদ দুলাভাইকে চেনা মানুষ মনে হয়? তার মানে সব সর্বনাশ মায়ের কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদের পরিচিত কেউ হয়, তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ের বোনের সঙ্গে যে ফাহাদের বিয়ে হচ্ছে সেটা। এবার আরো সহজে মায়ের অবধি পৌঁছে যাবে বিনা বাধায়। একদিকে রিদ খান তো অন্যদিকে অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার সব পথ তো বন্ধ। অসহায় মায়া তক্ষুনি বুক ফেটে অসহায় মায়ের তক্ষুনি বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল এবার বুঝি মায়া নিস্তার পাবে সবকিছু থেকে, কিন্তু তার কিছুই হলো না। উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ফেললো। চোখের পানি নাকের পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো রিদ খান এখনো দেশে ফেরেনি। কবে ফিরবে কেউই জানে না। আর এই সংবাদটা স্বয়ং আরাফ খান দিল আরিফকে। মূলত আরিফ জানতে চেয়েছিল রিদ কোথায়, বিয়েতে কেন নেই সে। উত্তরে আরাফ খান এটাই বলল। কষ্টে জর্জরিত মায়ার অসহায়ত্ব কমে আসলো রিদ দেশে নেই বলে। মায়া ভাবলো রিদ হয়তো এখনো জানে না মায়ার সাথে তার নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে। সেটা জানলে হয়তো মায়াকে অপমান করবে, এটা নিয়েও। মায়া কম যায় না, আর একবার অপমান করেই দেখুক না মায়াকে। মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দিবে। আচ্ছা ভালো কথা, মায়ের স্বামীর খোঁজটাই তো নেওয়া হয়নি। সুমনের সাথে মায়ের কথা হয়েছিল সকালে। সুমন বলেছে বাবা হাফিজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাতের মধ্যে। সেই থেকে মায়া ফোনটা হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততার মাঝেও। যদি সুমন ফোন দেয় সেই আশায়। মায়ের নিখোঁজ স্বামীর খুঁজে পাওয়ার প্রশ্ন এবার যেই আচ্ছা মায়ের নিখোঁজ স্বামীর খুঁজে পাওয়া নিয়ে প্রশ্ন এবার যায় কিছু হোক না কেন, মায়া হাফেজ সাহেবের থেকে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নেবেই। হাফেজ সাহেব লোকটা কেমন করে ইচ্ছাকৃতভাবে মায়াকে ওর স্বামীর খোঁজ দিতে চাইছে না। মায়ার ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক, সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসিংদী চলে যাবে মায়া। তারপর এবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাই চাই। অত্যন্ত অত্যন্ত ওই গম্ভীর মুখর পাষাণ রিদ খানকে টক্কর দেওয়ার জন্য হলেও মায়ের গুন্ডা স্বামীকে চাই। সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয় ফাহাদ আর মুক্তার। বড় বোনের বিদায় বেলা মা চাচির সে কি কান্না! মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তা আর সুযোগ পেল কোথায়। মুক্তার সাথে বরযাত্রীদের সঙ্গে মায়া আর জুইকেও যেতে বলল মায়ার গম্ভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এজন্য ভাইয়ের পিছন পিছন ঘুরঘুর করেছে কতক্ষণ, কিন্তু লাভ হয়নি জুইয়ের জন্য। জুইয়ের এক কথা, মায়া না গেলে সেও যাবে না কোথাও। অসহায় মায়া রাগে দুঃখে জুইয়ের সাথে কথা বলাও বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে বসে পড়লো মুক্তার পাশে। যেহেতু বউ 2 দিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুইকেও 2 দিন থাকতে হবে মুক্তার সাথে। কথা তো তাই হলো, মায়াও জানে তাই। কিন্তু মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ ছিল মায়া কাল নরসিংদী যেতে চেয়েছিল সুমনদের বাড়ি, যেটা জুইয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার, কারণ রিদ খান তো আর দেশে নেই। তাহলে মায়ার সাথেও মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। গাড়িতে
তার পাশাপাশি বসতে বসতে মায়া ভাবলো বোনের শ্বশুর বাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই দুটো দিন এভাবেই যাক। মায়া গাড়িতে বসতেই জুই তক্ষুনি মায়ার শরীরের সঙ্গে চেপে বসলো গাড়িতে। মায়ার আগেটাগির চোখ দেখতেই দুষ্টু হাসলো জুই। মায়ার শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলতে লাগলো, জানিস ঋতু, আমি না রাতে একটা স্বপ্ন দেখেছিলাম যে সকালে উঠে দেখি হৃদ খান আমাদের নতুন বেয়াই রূপে হাজির, 2 হাতে পুটলি নিয়ে। জানিস পুটলিতে কি ছিল? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো বেআইন আচ্ছা বলতো বেআইন তো আমরা দুইজন হৃদ খানের একই হই। তারপরও তোর বেলাতে এত বড় কিপটামি কেমনে করতে পারলো বুঝাতো তুই আমারে। জুইয়ের খোঁচানো কথায় মায়া গাল ফুলিয়ে বসে। মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। জুই যে ইচ্ছা করে মায়ার মজা নিচ্ছে হৃদ খানকে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারছে মায়া। নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখে? রাতে স্বপ্ন দেখলো হৃদ খান ওদের বেয়াই রূপে, আর সকালে সেটা সত্যি সত্যি হয়ে গেল। তাছাড়া জুই তো রাতে ঘুমায়নি, সারা রাত পারিবারিক মিটিং এ উপস্থিত ছিল। ঘুমে তো ছিল মায়া, স্বপ্ন দেখার হলে মায়া দেখতো। সব আজাইরা ফাও কথা জুইয়ের মায়াকে রাগানোর জন্য, যাতে মায়া জুইয়ের সঙ্গে কথা বলে ফেলে। সেজন্য মায়া সব বুঝে, বলবে না আর এমন পুটলিবাজ বোনের সাথে কথা। বড় বোনের শরীর ঘেঁষে খানবাড়ির সোফায় বসে মায়া, সঙ্গে অবশ্য জুইও রয়েছে, তবে ফাহাদের ছোট বোনের সাথে বসে। মায়া ভদ্রমেয়ের মতন গুছিয়ে শান্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে বাড়ির পরিবেশটা অবলোকন করেছে। মায়ের জানা মতে এটা ফাহাদের বাড়ি নয়, ফাহাদের নানা বাড়ি। এর মানে হৃদ খানের দাদা বাড়ি হবে এটা। বাড়িতেও তেমন মেহমানের আনাগোনা নেই, যারা আছে সকলেই হয়তো ওনাদের নিকটতম আত্মীয় স্বজন হবে ফাহাদের। সব মিলিয়ে 30-40-এর মতন মানুষ উপস্থিত এত বড় বিয়ে বাড়িতে। এই এতক্ষণ যাবৎ বউ দেখানোর পর্ব চলছে সকলের, এখনো তেমন কিছুই করছে না। তবে মেহমানদের খাবার আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আবারও মুক্তাকে মাত্র নিয়ে গেল ফাহাদের বাবার কাছে। তিনি দেখতে চেয়েছেন ছেলের বউকে, তাই মায়া সঙ্গে গেল না, জায়গাতেই বসে রইল। তবে মায়ের দৃষ্টি সুন্দর দেখতে বাড়িটি অবলোকন করতে ব্যস্ত। চারপাশে বিলাসিতায় ভরপুর। এত বিলাসিতা দেখে আন্দাজ করাই যায় খান পরিবারের রুচি কতটা ঊর্ধ্বে হবে। মায়া সোফায় গা এলিয়ে দিতে দিতে আশেপাশে তাকাতে তাকাতে দৃষ্টি যায় ড্রয়িং রুমের মেইন দরজার ফটকের দিকে। বেখেয়ালি দৃষ্টি সেদিকে খেয়াল করতেই আতঙ্কের ন্যায় ধরফরিয়ে উঠে বসলো ভয়ে। বরাবর সম্মুখে হৃদ দাঁড়িয়ে, গায়ের কোট হতে ভাঁজ করে নেয়া গায়ের কোট হাতে ভাঁজ করে নেয়া হৃদের দেখে বোঝা যাচ্ছে সে কোথাও থেকে মাত্র বাসায় ফিরেছে। হৃদ তো দেশে ছিল না, তার মানে আজকে নিশ্চয়ই বাহির থেকে ফিরেছে। মায়া লক্ষ্য করলো হৃদের ডান হাতটার পকেট গুজে মায়ের দিকে কপাল হৃদের ডান হাতটা পকেটে গুজে মায়ের দিকে কপাল কুঁচিয়ে তাকিয়ে। হয়তো দেশে ফিরি মায়াকে এইভাবে নিজের বাড়িতে দেখবে হৃদ আশা করেনি এমনটা। কাকতালীয় ভাবে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দেখা দুইজনের। যাই হোক, এ পর্যন্ত ছিল এই পর্বটি, আর পড়তে পারবো না, অবস্থা খারাপ হয়ে গেছে গলার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়ে আজকে আসছি। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমি কিন্তু এখন আটকাই না ইচ্ছা করে, সামটাইমস হয়তো বা একটু একটু, কিন্তু ওই ভুল করার জন্য। হ্যাঁ, এটা আমার দোষ না, তো আমাকে জাজ করা বন্ধ করেন। টাটা।